পুরস্কার ঘোষণা করা হয়েছে। কাঁথি থেকে অ্যারেস্ট। যারা গ্রেপ্তার করেছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকতে পারছে। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পশ্চিমবঙ্গ একটা সেফ প্যাসেজ, পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের জন্য একটা সেফ হেভেন, কিন্তু হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয়। তারা এটাকে একটা নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করে চলেছে। 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের পোরাস বর্ডার। সেন্ট্রাল এজেন্সি থেকে বারবার রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগকে সচেতন করা হয়েছে যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাবার কারণে নেপাল ভুটান থেকে এখন অনুপ্রবেশ চলছে। সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আজকে কোভিডকালে মডিউলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, স্লিপিং সেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে, আজকে তাদের কারণে বহু জায়গায় প্রকাশ্যে হেড স্পিচ চলেছে। এই আমাদের কলকাতার নিকটবর্তী প্রকাশ্যে তারা ভারত বিরোধী বক্তব্য রাখছে এবং সিএ এনআরসিকে কেন্দ্র করে যে ধরনের দৃশ্য বিভিন্ন রাস্তায় দেখা গেছে এবং তারপরে এই সরকারের দায়িত্বজ্ঞানহীন যে মন্তব্য শোনা গেছে, এমনকি খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রীর বিবৃতি তো পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে। 3 দিন ধরে টিভি দেখিয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই না এটা নিয়ে কোনো রাজনীতি হোক, কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে, আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সারা পৃথিবী যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে বিভাজন, ব্লক ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এর জন্যই কি সিএ এর প্রয়োজন বলে মনে করেন? মানে সিএ এর জন্য না, সিএ এর প্রয়োজন তো আছেই। অনেক কটা প্রয়োজনের মধ্যে এটাও একটা প্রয়োজন। সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার আইন নয়। সন্ত্রাসবাদীদের মধ্যে নাগরিকত্ব দেওয়ার দাবি কেউ করবে না বলেই আমরা এখন পর্যন্ত মনে করছি। আপনারা সেফ প্লেস বলছেন বাংলাকে সন্ত্রাসবাদীদের, আপনাদের গোটা বিজেপির সকলেই প্রায় এটা নিয়েই মন্তব্য করছেন এই ধরনের। মুখ্যমন্ত্রী দিনহাটার সভা থেকে এজেন্সিকে খোঁচা দিয়ে তিনি মন্তব্য করেছেন যে বাংলায় লুকিয়েছিল, মাত্র 2 ঘন্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলা সেফ নয় কি আপনাদের সেফ প্লেস? রাজ্য পুলিশের ধরা তো রাজ্য পুলিশেরই কাজ, পুলিশই ধরবে, কিন্তু পুলিশকে ইনপুট কে দিয়েছে, কোথা থেকে জানতে পেরেছেন, কার ইনফরমেশনে, কোন যৌথ অপারেশনে ধরা পড়েছে, সেটা নয় নাই বললাম। না, বাংলা সেফ প্লেস নয়, গুজরাট সেফ প্লেস এটা বলছেন। গুজরাট কি সেফ প্লেস? মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। বাংলাকে আপনারা বলছেন সেফ প্লেস। অবশ্যই গুজরাট সেফ প্লেস নয়। অবশ্যই গুজরাটের মানুষ, অন্তত বিভাজনের রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেখানে ঐক্যমত্য আছে। আজ মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘুদের হত্যা বিজেপির কাজ, বেঙ্গালুরুতে যারা মুখ্যমন্ত্রী তারা কর্ণাটকের বাসিন্দা। মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা সম্পূর্ণভাবেই সংখ্যালঘুদের অপমান করছেন। মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা এপিজে আব্দুল কালামের পরিচয়ে কিংবা কাজী নজরুল ইসলামের পরিচয়ে, এমসি চাকলার পরিচয়ে যাতে না থাকে। তারা যেন ওই টুকরে টুকরে গ্যাংয়েরা যে ভাষায় কথা বলে তাদের নিজেদের গুরু বলে মনে করে, আফজল গুরুকে নিজেদের লোক বলে মনে করে। মুখ্যমন্ত্রী এটা চাইছেন। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, বিজেপির সহ্য হয় না। ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কি করেছে বিজেপি? নির্বাচন কমিশন অসমে উৎসবের টাকা বরাদ্দে অনুমতি দিয়েছে, বাংলার বিপর্যয়ে দেয়নি। 8-10 দিন হয়ে গেল, বাংলার বাড়ি প্রকল্পের অনুমতি দিল না। আপনি একই সঙ্গে আসামের বিহুর যে অসুবিধা ভাই বোনেরা আছেন তাদেরও অপমানিত করছেন। পার্শ্ববর্তী একটি রাজ্যের আভ্যন্তরীণ সরকার পরিচালনার পদ্ধতির নিয়ে প্রশ্ন তুলছেন এবং আপনি এখানে ঝঞ্ঝাবিস্থ যেটা বাড়ি ভেঙেছিল, আপনার জেলা শাসক কী করছিল? ডিজাস্টার ম্যানেজমেন্ট উচিত ছিল প্রথমেই আগে বাড়ি তৈরি করা, বাড়িকে সারাই করা। সেটা না করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে ঝঞ্ঝা বিধ্বস্ত বাড়িকে রিলেট করাতে চাইলেন এবং বলতে চাইলেন আমরা বাড়ি বানিয়ে দিচ্ছি, কেন্দ্র বাড়ি বানাবে না। তার কাছে নির্বাচনের প্রচার হয়ে গেল বাড়ি বানিয়ে দেওয়াটা। তো স্বাভাবিকভাবেই কোনো বিষয়ে যদি প্রচারধর্মী হয়ে যায় এবং সেখানে যদি সরকারের অর্থ ব্যয় করা হয়, তাতে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক অসহায় মানুষ, ঝঞ্ঝা বিধ্বস্ত মানুষ। ওই মানুষগুলো আজকে যে অসহায় অবস্থার মধ্যে পড়েছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।
বিজেপি বিএসএফ কে দিয়ে ভোট করাতে চাইবে, সেটা করতে দেবেন না। আগে বিএসএফ এর নিজে- বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিএসএফ কে প্রতিরোধ করবার কথা বলছেন, মহিলাদের আহ্বান জানাচ্ছেন, পাড়ার ক্লাবদের বলছেন বিএসএফ কে আটকাও। আর এই কারণেই তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিয়ন্ত্রণহীন হয়ে গিয়ে ইডিকে আক্রমণ করছে, এনআইএ কে আক্রমণ করছে। এরপরে কালকে বলে দিয়েছেন ট্রাফিক পুলিশ ফিরহাদ হাকিম সিবিআই কে। তার মানে কি, ট্রাফিক পুলিশের সঙ্গে যেমন কিছু মানুষ মানে তৃণমূলের নেতারা চত্থাপ্পড় মেরে দিতেন, সুব্রত মুখার্জিও মেরেছিলেন নথিতে, এবার সিবিআই কে পেটাও। শেষ। না, অমিত শাহকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহারে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হলে ছেড়ে কথা বলবো না। জেলা পুলিশের একাংশকে নিশানা করে মুখ্যমন্ত্রী, ওরা বলছে তৃণমূল চোর, তাই আমরা টাকা দিই না। বিজেপি পঞ্চায়েত চুরি করে, তৃণমূল চুরি করে না। কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তাতে ছবি লাগিয়েছিল মোদীবাবু। গদ্দারের কথায় তৃণমূলের বুথ সভাপতিদের গ্রেপ্তার করছে। আরে মুখ্যমন্ত্রীর এই কথা ভারতবর্ষের মানুষ কেন, পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না। যেটুকুনি করছেন, যেটুকুনি সরকারটা চলছে, ওটা তো কেন্দ্রের বদান্যতায়। কেন্দ্রের বিভিন্ন প্রজেক্টের টাকা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, ভুলে গেছেন? পুলিশকে পাশে বসিয়ে রেখে বকটুয়ে এতগুলো সংখ্যালঘু মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছেন। আর মিড ডে মিলের টাকা সেখানে সাইফন অফ করে নিয়ে গিয়ে বলেছেন সরকার এটা পারে। মারছে মুসলমান, মরছে মুসলমান। আর উনি কালকে গিয়ে ঈদের নামাজে সেখানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন, ভোটের কথা বলছেন। ধর্ম রাজনীতি তো মিলেমিশে একাকার হয়ে গেল। আবার তার সঙ্গে ছোট ভাই কংগ্রেস সিপিএম, মানে যাদের কোনো আনন্দের সীমা নেই, তারাও ধরে নিয়েছে তৃণমূল কংগ্রেসের হাত। কি ভালোবাসা! তো মুখ্যমন্ত্রী আরো বলছেন যে 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয় না, আমরা কর্মশ্রী প্রকল্পে 50 দিনের কাজ নিশ্চিত করেছি। 2 বছরে 350টি কেন্দ্রীয় বাহিনী এসেছে চুরি ধরতে। ওই যে 300 উত্তরপ্রদেশে 85 লক্ষ কেলেঙ্কারি হয়েছে, কিন্তু টাকা বন্ধ করেনি। সমস্ত জায়গায় ছোট বড় কেলেঙ্কারি আছে। দুর্নীতি সর্বত্র ছোট বড় আকারে সমাজের মধ্যে আছে, এটা কেউ অস্বীকার করে। কিন্তু সেখানে সেই সরকার দুর্নীতিকে ধরতে বন্ধ করতে তৎপর। ওখানে সরকার হিসাব দেয়, আর এখানে সরকার 3.5 বছর ধরে হিসাব দেয় না, সিএজিকে ফেস করে না। এটাই তফাৎ। সেই দাপট আর নেই। এবার ক্ষমা চেয়ে বসলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ইডির অভিযানের হামলায় তিনি দুঃখ প্রকাশ করলেন এবং মারধর করার নিদানও তিনি দেননি, এমনটাই জানিয়েছেন শেখ শাহজাহান। আমরা তো আবার বলছি, এই শেখ শাহজাহানের ফাঁসি চেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই শেখ শাহজাহানের নির্দেশে এবং একজন মন্ত্রীর সহযোগিতায়, সেটা এই মুহূর্তে প্রমাণ করা যাবে না, কোনো সাংবাদিক বিপদে পড়বেন, আমাদের 3জনকে খুন করেছে। যেদিন প্রদীপকে ধরে ফেলা হয়েছিল, প্রদীপ দেবদাসদের ধরে নেওয়ার পরে খবর গিয়েছিল টেলিফোনে যে পেয়ে গেছি, ওপাশ থেকে আওয়াজ এসছে এবার মেরে দে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3জনের চোখে গুলি করা হয়েছিল। আজকেও দেবদাসের বডি পাওয়া যায়নি। তা আপনারা কি মনে করেন এ ধরনের একজন প্রতিষ্ঠিত সমাজ বিরোধী, একজন ক্রিমিনাল, একজন খুনি, তার রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি দেবে? যেভাবে ক্ষমা চাইলেন এতদিন পরে, দাড়িভিট কাণ্ডে ফের প্রশ্নের মুখে রাজ্য। নির্দেশের পরেও আদালতে এখনো গড়হাজির দিয়েছেন। দেখুন, রাজ্য সরকার কোনো একটি ব্লক ভোটের কারণে দাড়িভিটের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করছে না, প্রকৃত ঘটনাকে সামনে আনছে না। স্কুলে শিক্ষক চেয়ে আন্দোলন, সেই আন্দোলনে গুলিতে 2জনের মৃত্যু, মৃতদেহ মাটির নিচে। একটা সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ পাওয়া গেল না। প্রতিনিয়ত কালোহরণ করে চলেছে, কোর্টের অর্ডারকে কমপ্লাই করেনি। স্বাভাবিকভাবে আদালতে নির্দেশ দিয়েছে, নির্দেশে দাড়িভিটের মানুষও খুশি, আমরাও খুশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা জোনাল অফিস provisionally attached immovable properties worth 230.6 crores which are being held in the name of Prasanna Kumar Ray, Shanti Prasad Sinha and other in names of various companies and LLPs controlled by them. These properties are attached in connection with the ongoing probe with assistant teachers recruitment scam in West Bengal. কি বলবেন?
অভিযুক্ত যারা আছে প্রসন্ন রায় এবং এই যে এসপি সিনহা যিনি কর্তা ছিলেন তাদের অ্যাটাচ করেছে 230 কোটি টাকার উপরে সম্পত্তি। টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়ার নেয়। এ টাকা কোনো টাকাই নয়, এদের সম্পত্তির পরিমাণ আরো বেশি, আরো অনেক গুণ। এক একজনের ওর থেকে বেশি টাকার সম্পত্তি আছে। যে টাকা এখন পর্যন্ত অনুব্রতর খুঁজে বার করা গেছে কিংবা প্রসন্নর খুঁজে বার করা গেছে, টাকার পরিমাণ আরো 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 অনেক গুণ বেশি। উঠলাম চোপড়ার তৃণমূল বিধায়ক তিনি বাপ্পারা, সরি, এটা দিতেই হবে। বলুন। চোপড়ার তৃণমূল বিধায়ক প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে 4 তারিখের পরে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, কিন্তু আমাদের বাহিনী থাকবে। এটাই তো তৃণমূলের ভাষা। আমাদের সেন্ট্রাল বাহিনী, আমাদের সেন্ট্রাল এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত কথা বলে যাচ্ছে। প্রতি জায়গায় তৃণমূল এই ভাষাতেই কথা বলে। আপনারা সংবাদ মাধ্যম আমাদের প্রশ্ন করেন কয়েকজন বিধায়ককে নিয়ে, কয়েকজন মন্ত্রীকে নিয়ে, মুখ্যমন্ত্রীকে নিয়ে, কিন্তু তৃণমূল স্তরে মাইক্রো লেভেলে যে ভাষায় আজকে কেন্দ্রীয় বাহিনীকে, বিএসএফকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, যেভাবে সরকারি অনুদানগুলো ওই লক্ষ্মীর ভাণ্ডার আর ওই দুয়ারে সরকার নিয়ে মানুষকে, মহিলাদের সঙ্গে যেভাবে বলছে ভোটটা যদি না দিস টাকা বন্ধ, তো এরা তো এই ভাষাই কথা বলে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতার ব্যাপার নেই। কেএলও প্রধান জীবন সিং তিনি আজকে একটা ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন না, মুখ্যমন্ত্রীকে সাহায্য করবেন না, এমনটা বার্তা দিয়েছেন। কেএলও প্রধান কি বললো সে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে বা মুখ্যমন্ত্রীর পক্ষে বলে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। তার কোনো বক্তব্যেরই কোনো প্রতিষ্ঠা জনমনে থাকুক বা সেটা নিয়ে রাজনৈতিক চর্চা হোক, সেটাও আমরা চাই না। এবং এমনকি তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করুন, এবং করলে বিজেপির বা অন্য বিরোধী কেউ খুশি হয়ে উদ্ভাব নৃত্য শুরু করুন, এটাও আমরা চাই না। ওনাকে আমরা রাজনৈতিক পরিসরের মধ্যে ধরছি না। দাড়ি ভিত নিয়ে যেটুকু বলছিলেন, বিচারপতি যেটা বলেছেন যে রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালি উপস্থিত থাকার প্রয়োজন মনে করলেন না, ওনারা সবকিছুর ঊর্ধ্বে, কোনো কিছুতেই ভয় পান না, আর আদালতকে তো নাই, মানে বিচারপতি। আমি আদালতের প্রতি সম্পূর্ণ মর্যাদা রেখে বলছি যে দৃষ্টিটা একটুখানি আমলাদের দিকেও ঘোরান। এই নিউ টাউনে কয়েকজন আমলার বাড়ি দেখলে অন্তত আপনার কৃষ্ণ কল্যাণী আর আমাদের এদিকে অনুব্রত মণ্ডলের লজ্জা পেয়ে যাবে। কি পরিমাণ লুট করে চলেছে কিছু সরকারি কর্মচারী, কিছু কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা, তা বর্ণনাতীত। কারণ সবাই মনে করেছে এই সরকারটা তাদের সরকার, কোনো কিছু হবে না। আর সরকার তো যারা চালাচ্ছেন তারাই তো আদালতের কোনো মান্যতা দেন না, স্বীকৃতি দেন না, প্রতিনিয়ত আদালতের বিরুদ্ধে কদর্য প্রচার করে। এবার বিচারপতি সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে ভার্চুয়ালি উপস্থিত হতে নির্দেশ দিয়েছে। এরপরে তারা উপস্থিত থাকবেন, তারা বুঝবেন আমরা কি করতে পারি। তবে আমরা প্রত্যেককে চিনে রাখছি কে কি করছেন। এই সরকারটা বেশি দিন থাকবে না। যে অত্যাচার এখানকার আমলারা আমাদের উপরে করলো, যে এখানকার পুলিশ অফিসাররা আমাদের উপরে করলো, আমাদের কর্মীদের যেভাবে খুন হতে বাধ্য করলো বা সাহায্য করলো তৃণমূল কংগ্রেসকে, এদের আমরা চিনে নিলাম। কেউ সুস্থ থাকতে পারবেন না, চাকরি শেষ হয়ে যাবে, কিন্তু এটা মনে রাখবেন যে অফিসাররা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকের নাম এবং ঘটনা লিখে রেখেছি, জীবন শেষ তাদের কিন্তু একদম অত্যন্ত বিষাক্ত হয়ে যাবে রিটায়ারমেন্টের পর, আমরা মনে রাখবো।